আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের আদালতে গত ২রা মার্চ গত পরশু একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। গত ১৮ মাস ধরে আদালত হয়ে গিয়েছিল সরকারের তল্পিবাহক। নানা কারণে সেটা হয়েছিল, সেসব কারণ আপনারাও সবাই জানেন। যেভাবে বিচারপতিদের কি বলবো, ভয় দেখিয়ে তাদেরকে জোর করে তাদের কাছ থেকে পদত্যাগপত্র নেওয়া হয়েছে, আদায় করা হয়েছে। তাদের জায়গায় নতুন জোহুজুর বিচারপতি নিয়োগ হয়েছে। সেই বিচারপতিদের কিচ্ছু করবার উপায় ছিল না। কিন্তু গত ২রা মার্চ একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে বাংলাদেশের আদালতে, এবং সেই ঘটনা নিয়ে ঠিক সে ধরনের বড় কিছু আলোচনা বিশ্লেষণ কোথাও দেখতে পেলাম না, না মেন স্ট্রিম মিডিয়াতে, না না সেখানকার যে সোশ্যাল মিডিয়া বাংলাদেশের, সেখানেও দেখতে পেলাম না। সেই জন্যে আমি চেষ্টা করছি বিষয়টা নিয়ে আপনাদের সামনে থ্রেড বেয়ার পুরোপুরি আলোচনা করতে। ঢাকা, এবার বলি ঘটনাটা। ঢাকা হাইকোর্ট সরকারকে বলে দিয়েছে, কোন সরকারকে? সেই যে সরকার এসবগুলো করেছিল তাদেরকে বলেনি, কারণ তারা তো এখন অতীত। মোহাম্মদ ইউনূসের সরকার অতীত, সুতরাং তাদের নয়। বর্তমান যে বিএনপি সরকার, সেই বিএনপি সরকারকে বলে দিয়েছে জুলাই সনদ, গণভোট অধ্যাদেশ আর সংবিধান সংস্কার পরিষদ এগুলো কেন অবৈধ ঘোষণা করা হবে না তা ৪ সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দাও। এর মানে কি? জুলাই সনদ কি সত্যিই ভোগে চলে গেল? তাহলে গণভোট যদি অসাংবিধানিক হয় তাহলে সংসদ নির্বাচনও কি বাতিল হবে? কারণ এই দুটো একের সাথে অপরে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একই দিনে হয়েছে, একই সময়ে হয়েছে, একই ভোটারকে দুরকম জিনিসে দেওয়া হয়েছে দুটো ব্যালট। ইউনূস সরকারের সব সংস্কার কি তাহলে পড়ে যাবে? আজ আমরা ধাপে ধাপে গল্পের মতো করে এই পুরো ব্যাপারটা বুঝবো। শেষ পর্যন্ত দেখবেন আমার এই ভিডিও, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি তাহলে। প্রথমে একটু পিছনে যেতেই হয় পরিপ্রেক্ষিতটা বুঝবার জন্য। ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনা সরকারের পতন হয়। ৮ আগস্ট ইউনূসের ওই ২৪-এই ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর শুরু হয় জুলাই জাতীয় সনদ ২০২৫-এর গল্প। সেটা কি? ৬টা সংস্কার কমিশনের নিয়োগ দেয় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, এবং এই ৬টা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ৮৪টা প্রস্তাবের একটা রোড ম্যাপ হচ্ছে জুলাই সনদ। কি কি ছিল সেগুলো? ৮৪টা প্রস্তাব, সবগুলো বলতে গেলে তো বহু সময় লাগবে, সেটা বলতেও চাই না এখানে। মোদ্দা কথা হচ্ছে যেগুলো মোটা দাগের এবং বড় বড় বিষয় সেগুলোই বলি। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা, ২ কক্ষ বিশিষ্ট সংসদ, ৩০০ আসনের নিম্নকক্ষ আর ১০০ আসনের উচ্চকক্ষ হবে। তারপরে সেটাও হবে ওই যে যেরকম ভোট পেয়েছে, আসন পাওয়া নয়, যে দল যত ভোট পেয়েছে সেই হিসাবে তাদের ১০০ আসনের উচ্চকক্ষে সংরক্ষণ হবে। সংবিধান সংশোধনে উভয় কক্ষের সম্মতি বাধ্যতামূলক। আরও অনেক কিছু সংস্কারের কথা। ১৭ই অক্টোবর ২০২৫ জাতীয় সংসদের প্লাজায় ২৫টা রাজনৈতিক দল এতে স্বাক্ষর করে। তারপর রাষ্ট্রপতি দুটো জরুরি আদেশ জারি করেন। ১, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং ২, গণভোট অধ্যাদেশ ২০২৫। এবং এর পরিণামে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সংসদ নির্বাচনের সাথে একই দিন গণভোট হয়। একটা প্রশ্ন, ৪টে বড় প্রস্তাব। প্রশ্নটা কি? এগুলো কি আপনি মেনে নেবেন? উত্তরে শুধু আপনার মানে যারা নাগরিক ভোটার তাদের অধিকার হচ্ছে হ্যাঁ অথবা না বলা। সরকার নয়, বলল নির্বাচন কমিশন বলল যে ভোটে হ্যাঁ জিতেছে। এরপর নির্বাচিত এমপিরাই সংবিধান সংস্কার পরিষদ তৈরি করে সেখানটায় শপথ নেবে আলাদা করে। এইটাই হচ্ছিল নিয়ম। এই ৩টে স্তম্ভ বাস্তবায়ন আদেশ
বাস্তবায়ন আদেশ, গণভোটের গণভোট অধ্যাদেশ, সংস্কার পরিষদের শপথ, আজ এই সবগুলো হাইকোর্টের কাঠগড়ায় দাঁড়ালো। আজ মানে 2রা মার্চ এই আদালত এই নির্দেশ দিয়েছে। গত 2রা মার্চ বিচারপতি রাজিক আল জলিল আর বিচারপতি আনোয়ারুল ইসলামের বেঞ্চ 3টে রিট শুনে রুল জারি করে। কারা রিট করেছে? প্রথম রিট করেছিলেন চৌধুরী মোহাম্মদ রেদওয়ান। তিনি বলেছেন সংবিধানে গণভোটের কোনো বিধান নেই, 15তম সংশোধনীতে সেটা বাতিল হয়েছে, অর্ডিন্যান্স দিয়ে সংবিধানে নতুন জিনিস ঢোকানো যায় না। দ্বিতীয় রিট করেছিলেন গাজী মোহাম্মদ মাহবুব আলম। তিনি সংস্কার পরিষদের শপথকে চ্যালেঞ্জ করেছেন, বলেছেন একজন এমপি কিভাবে দ্বৈত ভূমিকায় সংসদ সদস্য আর পরিষদ সদস্য উভয়ই হতে পারবে কিভাবে। এখানে আইনে কোথায় এর ব্যাখ্যা আছে, সংবিধানে কোথায় এর ব্যাখ্যা আছে। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে ইউনুস আলী আকন্দ। তিনি ইউনুস আলী আকন্দ সরাসরি জুলাই সনদ বাতিল চেয়েছেন। যুক্তি দিয়েছেন জুলাই সনদ সংবিধানের 65, 123 আরপিওর 11 নম্বর অনুচ্ছেদের বিরুদ্ধে। আদালত কি বলেছে? খুব সহজ কথা, এই 3টে জিনিস কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত আর অসাংবিধানিক ঘোষণা কেন করা হবে না, তার উত্তর দিক, জবাব দিক আইন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, সংসদ সচিবালয়। সবাই 4 সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। আগের আইনমন্ত্রী যিনি ছিলেন আসিফ নজরুল, তিনি তো এখন আর এর মধ্যে নেই, সুতরাং তারা ব্যক্তিগতভাবে তারা কেউই কোনো রকম তাদের ওপরে কোনো জবাবদিহিতা আসেনি। এটা হলো রুল নিসি। আইনের ভাষায় বললে প্রাইমা ফেসি, মানে প্রথম দর্শনে আদালত মনে করছে রিটগুলোর যুক্তি সিরিয়াস। এখান থেকে জুলাই সনদ বিচারাধীন হয়ে গেল এখন থেকে, মানে 2রা মার্চের এই আদেশের পর থেকে। স্টে অর্ডার নেই, কিন্তু স্টে অর্ডার না থাকলেও তাহলে কার্যকরীভাবে এটা স্টে অর্ডারের মতনই হয়ে গেছে। রাজনৈতিকভাবে সরকারের হাত পা বাঁধা, যতক্ষণ না আদালত কোনো কিছু নির্দেশ দেবে ততক্ষণ ওই জুলাই সনদ এবং ওই সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে আর 1 ইঞ্চি রাস্তাও এগোনো যাবে না। গণভোট অবৈধ হলে সংসদের ঝুঁকি বাড়ে, এইটাই হচ্ছে ঝুঁকি আছে কিনা, এইটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। গণভোট যদি অসাংবিধানিক হয় তাহলে সংসদ নির্বাচনের কি হবে? সংসদ নির্বাচনকেও কি মানে বিএনপি যে নির্বাচনে জিতে আজকে 2/3 জিতে সরকার গঠন করেছে সেটাও কি বাতিল হবে? এখানে 2টো পথ আছে। পথ নম্বর 1, কোর্ট বলতে পারে গণভোট একটা আলাদা অধ্যাদেশের বলে হয়েছে আর সংসদ নির্বাচন হয়েছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস যে অ্যাক্ট সেই অনুযায়ী, 2টো আলাদা আলাদা ব্যালট পেপার। তাই গণভোট শূন্য হতে পারে, সংসদ ঠিক আছে। এই রায় যদি কোর্ট দেয় তাহলে তো মন্দের ভালো, এটা কনজারভেটিভ রায় বলে গণ্য হবে। আর 2 নম্বর পথ, যেটা অনেক বেশি বিপজ্জনক, 12ই ফেব্রুয়ারি একই দিনে একই ভোট কেন্দ্রে 2টো ভোট হয়েছে, একই ভোটার ভোট দিয়েছে, একই ভোটারদের হাতে 2টো ব্যালট। প্রচার চলছে জুলাই সনদ নিয়ে। ইলেকশন কমিশন, প্রশাসন, আগেকার যে নিরাপত্তা পর্যন্ত সব কিছুই জুলাই ফ্রেমওয়ার্কে ছিল। সবাই জুলাই সনদের জন্যে তারা কিন্তু বলে গেছে, তারা প্রচার করেছে। কেউ যদি বলে একটা অবৈধ গণভোটের ছায়ায় সংসদ নির্বাচন হয়েছে, সুতরাং সংসদ নির্বাচনটাও অবৈধ, পুরো প্রক্রিয়া কন্টামিনেটেড হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে, এখানে জল মিশেছে, তাহলে কি হবে? আপিল বিভাগ চাইলে বলতে পারে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ছিল না, সুতরাং পুরো নির্বাচন বাতিল করে দাও। এটা হতে পারে আর একটা বিপদ।
সংবিধান সংস্কার পরিষদ। জুলাই সনদে বলা হয়েছে গণভোটে হ্যাঁ পেলে নির্বাচিত এমপিরাই পরিষদ সদস্য হবে। গণভোট গেলে এই ডুয়াল গণভোট যদি বাতিল হয় মানে চলে যায়, ভোগে যায়, এই ডুয়াল রোলও মানে সংসদ ভোটও সেটাও ভোগে যাবে। এমপিরা সাধারণ সংসদ সদস্য হিসেবে হয়তো বসবেন যদি কোর্ট মনে করে, কিন্তু সংস্কার কিছু করতে পারবেন না, কারণ জুলাই ম্যান্ডেট রয়েছে, সংবিধান সংশোধন আটকে যাবে। আর সবচেয়ে খারাপ সিনারিও সেটা কি হতে পারে? কেউ বলতেই পারে এই সংসদ তো জুলাই গণভোটের ইনস্ট্রুমেন্ট, তারই ফলে এই সংসদ হয়েছে, মানে গণভোট হয়েছে বলে সংসদ ভোট হয়েছে। গণভোটটা 1 নম্বরে, সংসদের ভোটটা 2 নম্বরে। এদের দিয়ে সুতরাং এই গণভোটে যারা জিতে, মানে গণভোটের সাথে এই যে সংসদ হয়েছে, এদের দিয়ে মৌলিক সংশোধন করানো যাবে না সংবিধানের। তাহলে সংসদের কার্যকলাপ থেকে শুরু করে সব কিছু ঝুলে পড়বে, সব কিছু ঝুলে পড়বে। এখন আসি, তাহলে প্রশ্ন উঠবে যে তাহলে আইন আদালতে যদি এগুলোই যদি এসে যায় আইনের শাসনে, তাহলে আইনের শাসনে এই যে আইনের শাসন নাকি কোন যে শাসনে ইউনূস গভর্নমেন্টের ইউনূসের অন্তর্বর্তী সরকার 18 মাস দেশে সংসার চালালো, সরকার চালালো, সেটার কি হবে? সেখানে উঠে আসছে এই সরকার কেন তৈরি হয়েছিল? ডক্ট্রিন অফ নেসেসিটি, অর্থাৎ এটা উপায় নেই, একটা নিরুপায় হওয়ার ফলে এই জিনিসটা, এই সরকার গঠিত হয়েছিল। অন্তর্বর্তী সরকার নাই মেনে নেওয়া গেল গঠনটা এই ডক্ট্রিন অফ নেসেসিটির জোরে, কারণ রাষ্ট্রকে তো চালাতে হবে। আদালত, প্রশাসন, পুলিশ সব কিছুকে ডিফ্যাক্টো বৈধতা দিয়ে দেওয়া হয়েছে, বৈধতা দিয়েই অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, এটা না হয় মেনে নেওয়া গেল। কিন্তু এটা নাও মানা হতে পারে, কারণ ভবিষ্যতে এই অন্তর্বর্তী সরকারের সমস্ত আইন কানুন নিয়ে মামলা হবে, হতে বাধ্য, আবার রিট হবে বিভিন্ন বিষয় নিয়ে। তো এই যে ধরা যাক সব কিছুকে একটা ডিফ্যাক্টো বৈধতা দেয়া হলো, কিন্তু সংস্কারের বৈধতা কি কোনো রকমভাবে ডক্ট্রিন অফ নেসেসিটিতে আসে? জুলাই সনদের মতো সংবিধান পুনর্লিখন করার যে ব্যাপারটা, সেটা তো ওই ডক্ট্রিন অফ নেসেসিটি কভার করে না। কারণ ডক্ট্রিন অফ নেসেসিটি দেয় সীমিত বৈধতা, অর্থাৎ দেশ চালাতে হবে, সরকার নেই, শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন এবং সংসদ ভেঙে ফেলা হয়েছে। এই অবস্থায় তাহলে কিভাবে চলবে দেশ? সুতরাং ডক্ট্রিন অফ নেসেসিটিতে এই সীমিত একটা বৈধতা না হয় মেনে নেওয়া গেল, প্রশাসন চালানোর জন্য, রাষ্ট্র যাতে না ভেঙে যায় তার জন্য। কিন্তু সংবিধানের মৌলিক কাঠামো বদলানোর জন্যে এই ডক্ট্রিন অফ নেসেসিটি তো আসেনি। সেটার জন্য দরকার নির্বাচিত গণপরিষদ। জুলাই রিটগুলো ঠিক এই লাইন ধরেই চলেছে, বলেছে আপনারা সরকার চালাতে পারেন, কিন্তু জুলাই সনদ চাপিয়ে দেওয়ার অধিকার আপনাদের কারণ নেই। এটা ইউনূস সরকারের ওই তথাকথিত সংস্কারের ওপর বিরাট আঘাত। আরও কিছু মামলাও চলছে এবং আরও আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন তিনি ঘোষণা দিয়েছেন ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করবেন। কোন অভিযোগে? বিদেশি শক্তির সঙ্গে গোপন চুক্তি, সংবিধান লঙ্ঘন, এর কোনোটাই অন্তর্বর্তী সরকারের এখতিয়ারে ছিল না। দায় মুক্তি অর্ডিন্যান্স, মামলা প্রত্যাহারের ঘটনা, এমনকি ওই যে অপরাধ ট্রাইব্যুনাল তার পুনর্গঠন করার যে অধ্যাদেশ, এই সবগুলো ব্যাপার নিয়েই চ্যালেঞ্জ হবে। সম্ভাব্য ফলাফল কি? এইসব যে রায় দেওয়া হয়েছে, 3টে সম্ভাব্য রায় কি হতে পারে? প্রথম সিনারিও, কোর্ট জুলাই সনদকে আংশিক বৈধ রাখলো, ফাইনালি গিয়ে, আপাতত নয়, বলল যে গণভোট রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কিন্তু আইনগতভাবে বাইন্ডিং নয়, সংসদ নিজেরা সিদ্ধান্ত নিক যে তারা কি করবে। এটা হলে রাজনৈতিক একটা সমঝোতার পথ অন্তত খুলবে। দ্বিতীয় সিনারিও কি?
গণভোট জুলাই সনদ সম্পূর্ণ বাতিল, গণভোট বাতিল, সংস্কার পরিষদ ভাঙা, সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে, সরকারের হাত পা বাধা পড়ে যাবে। তৃতীয় সিনারিও মধ্যপথ, সংস্কার পরিষদ বাতিল কিন্তু সংসদ চলবে, সংবিধান সংশোধন আটকে যাবে, সরকার জুলাই ম্যান্ডেট ছাড়া কাজ করতে বাধ্য হবে। প্রিয় দর্শক, আজ আমরা দেখলাম হাইকোর্টের রুল কিভাবে জুলাই সনদকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। গণভোট অবৈধ হলে সংসদ নির্বাচনও ঝুঁকিতে। ডক্ট্রিন অফ নেসেসিটি, তার অধিকার সীমিত, সংস্কার করার অধিকার তাদের নেই। ইউনূসের তথাকথিত বিপ্লবী স্বপ্ন এখন আইনি বাস্তবের সামনে দাঁড়িয়ে। মাঝখান থেকে কয়েক হাজার প্রাণ চলে গেল, দেশটা কয়েক বছর পিছিয়ে গেল, তাই নয় কি? আপনারা কমেন্টে বলবেন, সংসদ বাতিল হবে কি? জুলাই সনদ পুরোপুরি শেষ হবে কি? লাইক দিন, শেয়ার করুন, বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।